প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক, এবি পার্টি। আরও রয়েছেন মনোয়ারুল ইসলাম, সভাপতি, নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব, সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব ব্যারিস্টার ফুয়াদের কাছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐকমত্য কমিশনে যে বক্তব্য রেখেছেন রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে, সেইখানে কিন্তু একটা অন্যরকম বক্তব্য মনে হয়েছে আমাদের। অন্যরকম কেমন? উনি এই সম্ভবত স্পষ্ট এবং সাহস দেখিয়েছেন তার বক্তব্যে, একটা দৃঢ়চেতা দেখিয়েছেন সংস্কারের ব্যাপারে। উনি স্পষ্ট বলেছেন যারা প্রাণ দিয়েছেন তারা আমাদের নির্দেশ দিয়েছেন যে সংস্কার হতে হবে, নতুন বাংলাদেশ গড়তে হবে। এবং একই সঙ্গে উনি আরেকটি কথা বলেছেন, বিষয়টি হালকাভাবে দেখার সুযোগ নেই। প্রথম কথা হচ্ছে যে জুলাই আগস্টে যে অভ্যুত্থানটা হয়ে গেছে, এখানে দুইটা কি প্লেয়ার ছিল, যদি ব্লক প্লেয়ার বলি আর কি। একটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো গত 16 বছর থেকেই একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কোনো না কোনো ফর্মে ছিল। তারা নির্বাচনের কথা বলেছে, বিচারের কথা বলেছে, নাগরিক সেবা সুবিধা সমূহ নিয়ে তারা কথা বলেছে, আন্দোলন করেছে। বাট স্যাডলি তারা হাসিনাকে পতন করানো অথবা একটা জেনুইন ইলেকশন আর্ন করার যে লড়াইটা, সেখানে তারা সফল হয়নি। দ্বিতীয় ব্লকে জুন মাসে যারা এসছেন এই আন্দোলনের অ্যাপিটাফ হয়ে আর কি, সেটা হচ্ছে যে আপনার ছাত্ররা এবং বৈষম্যের আন্দোলনে এসে তারা আসলে হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে। তো দুইটা ব্লকের যদি দাবিগুলো দেখেন, একটা ব্লক হচ্ছে গত 16 বছর থেকে 17 বছর থেকে নির্বাচনের কথা বলছে, একটা জেনুইন ইলেকশন, এবং পলিটিক্যাল জায়গা থেকে এই বলাটা খুব ন্যায্য, যারা পাওয়ার পলিটিক্স করেন তারা একটা নির্বাচন চাইবেন। দ্বিতীয়ত হচ্ছে যে ছাত্ররা যারা আন্দোলন করেছে গত 3 মাসে, জুন জুলাই আগস্টে 24-এর, সেখানে যদি আপনি তাদের কথা, তাদের বক্তব্য, তাদের দেয়াল লিখন, আকাঙ্ক্ষাগুলোকে দেখেন, টানা সারা বাংলাদেশ সফর করে আমি দেয়াল লিখন খুব মনোযোগ সহকারে পড়বার চেষ্টা করি সব জেলাতে। আমি কোথাও নির্বাচন সংক্রান্ত কোনো দেয়াল লিখন দেখি নাই। যে দেশের 65% জনগণ হচ্ছে তরুণ, যাদের বয়স 30-35-এর নিচে, তাদের আকাঙ্ক্ষাটা কি তারা দেয়ালে দেয়ালে লিখে দিয়েছে। নতুন বাংলাদেশ চাই, ফ্যাসিবাদী বন্দোবস্তের বিলোপ চাই, নতুন রাজনীতি চাই। আকাঙ্ক্ষাগুলো কি? সেখানে নির্বাচন নাই। তো এখন অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমাদের সবার, সে রাজনৈতিক দলেরও, সে ছাত্রদেরও, সেখানে এই সরকারের একটা সমন্বয়বাদিতার জায়গাই হচ্ছে গভর্নেন্স ডেলিভারি করার জায়গাটা আর কি। তো সেখানে আপনার সংস্কার, বিচার, নির্বাচন পুরোটা তার প্যাকেজের এখতিয়ার, জুরিসডিকশনটা হচ্ছে তাই। তো সেই জায়গাতে প্রফেসর ইউনূস যেটা বলেছেন, ভেরি রাইটলি বলেছেন, এবং এটাকে উনি কিন্তু ফার্স্ট চ্যাপ্টার অফ দ্য টার্ম বলেছেন, যে ওনার অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম অধ্যায়টা শেষ হয়েছে, দ্বিতীয় অধ্যায়টা শুরু হবে। এবং এটাও বুঝবার বিষয় আছে যে সে আসলে প্রথম অধ্যায় বলতে কি বোঝাচ্ছেন, কি বলতে চেয়েছেন। প্রথম অধ্যায়টা যদি কেউ ওনার এই টার্মিনোলজিটা বুঝে থাকেন, তাহলে আপনি যে শব্দগুলো দিয়ে ব্যাখ্যা চেয়েছেন সেটা বোঝাটা অনেক সহজ হবে। প্রথম অধ্যায়টা আমি দেখি হচ্ছি যে আপনি একটা বিমান চালাচ্ছেন, প্রচণ্ড ঝড় হচ্ছে, বাম্পি রাইড যেটাকে বলে আর কি, বিমান দুলছে এবং যাত্রীরা আতঙ্কিত, ফ্ল্যাশ জ্বালায় দিচ্ছে, সিট বেল্ট ফাস্টেন করতে হবে, কেউ ওয়াশরুমে যাবেন না, বিমানের খুব টাইট অবস্থায় আছে। এরকম জায়গাতে তারা বারবার পাইলট আশ্বস্ত করছে যে আমরা সেফ ল্যান্ডিংয়ের জন্য ট্রাই করছি, এটা সেটা। সেফ ল্যান্ডিংটা হয়ে গেছে, যাত্রীরা আশ্বস্ত হয়েছে যে আমরা বেঁচে থাকবো, আমাদের বিমানে আগুন লাগে নাই, বিমানটা একটা জঙ্গলে গাছে এসে গিয়ে ধাক্কা লাগে নাই, বিমানটা পানিতে পড়ে নাই, অতএব কোনো ডেব্রি হয়ে আমাদের মরে যাওয়ার কোনো জায়গা নাই, আমরা বেঁচে আছি। এইটা হচ্ছে আপনার সেফ ল্যান্ডিংয়ের জায়গা। ল্যান্ড করার পরে পাইলট কি করবে এবং বিমান কর্তৃপক্ষ কি করবে, সে আসলে বুঝবার চেষ্টা করবে যে আসলে আকাশে থাকা অবস্থায় ওই সময়টাতে, আকাশের ওই জায়গাটাতে আসলে ওয়েদার কন্ডিশন কি ছিল, আমার পাইলট কি রাইট কাজ করেছে, ভুল কাজ করেছে, কোনো একটা করা দরকার ছিল করে নাই, অথবা দরকার ছিল না এমনটা করেছে কিনা, এইটাকে সে রিভিউ করবে। তো আমাদের এই ফার্স্ট চ্যাপ্টারটা ছিল যে বাংলাদেশে 16 বছর পরে গণ অভ্যুত্থানে গত বছর যা হয়ে গেছে, সেখানে ইদার দুর্ভিক্ষ লাগার কথা এই দেশে, অথবা গৃহযুদ্ধ লাগার কথা, তার কোনোটাই হয় নাই।
কিন্তু ল্যান্ড করার পরে বোঝা যাচ্ছে যে আসলে বাংলাদেশের ক্ষতিটা কি হয়ে গেছে 16 বছরে। প্রত্যেকটা শ্বেতপত্র কমিটি অথবা কমিশনের প্রতিবেদন যদি পড়েন, প্রতিদিনে আমরা আমলাদের যে দুর্বৃত্তপনা দেখতে পাচ্ছি, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিতে যে ধরনের অস্থিরতা দেখতে পাচ্ছি, আমাদের আর্মড ফোর্সেসের লিডারশিপ কিভাবে গত 16 বছরে ডিজিএফআই এনএসআই নামে আয়নাঘর তৈরি করেছে। জাতিসংঘ দেখেন মাত্র 6 সপ্তাহের আমলনামা দিয়েছে জাতির সামনে। সেই জায়গাতে দেখেন যে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে বাংলাদেশকে উনি একটা বাম্পি রাইড থেকে সেভ করেছেন। এখন সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে উত্তরণের জায়গা, রিভিউ করার জায়গা। এবং কমিশনগুলোকে আমি ওইভাবেই দেখি যে নামার পরে এখন বোধ করতে হচ্ছে যে আগে যা হয়েছে ঠিক হয় নাই, করণীয় কি। যে কারণে আপনার এই 15-16টা কমিশন করা হয়েছে। 6টা গুরুত্বপূর্ণ কমিশনের প্রতিবেদন চলে আসছে। চলে আসবার পরে যেটা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখন যেটা হয়েছে যে তার করণীয় সম্পর্কে তার একটা ধারণা তৈরি হয়েছে। রাইট। এখন এই করণীয়র ব্যাপারে, করণীয়টা ন্যায্য হওয়ার পরেও এই করণীয়র একটা যৌক্তিক জায়গা হচ্ছে সম্মতি। আপনি দেখবেন যে আপনার বাচ্চার যদি ক্ষুধা লাগে, বাবা মা তাকে দেখবেন অনেক সময় জোর করে খাওয়াইতে চায়, কিন্তু বাচ্চা খায় না। তো এইখানে দেখবেন বাচ্চাকে কিন্তু আপনার কনভিন্স করতে হয়, তাকে ভিডিও গেমস দেখাইতে হয়, নাহলে তার সাথে খেলতে হয়, না হলে খেলার অভিনয় করতে হয়। তাহলে আপনি বুঝতে পারছেন ন্যায্য হচ্ছেন এটা, কিন্তু সম্মতি প্রয়োজন রাজনৈতিক দলের অংশীজনের। এবং এই ন্যায্যতা বিষয়ে সম্মতি আদায় করবার জন্যই হচ্ছে গত শনিবারে ফরেন সার্ভিস একাডেমিতে যে মিটিংটা হয়েছে সেটা। এখান থেকে হচ্ছে দ্বিতীয় স্টেজের কাজ, যে আমরা হালটা ধরলাম, কেউ দুর্ঘটনায় পড়ে নাই, দুর্ভিক্ষ লাগে নাই, এবং এখানে গৃহযুদ্ধ লাগে নাই। যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীর লাশ প্রত্যেকটা ফ্লাইওভারে লাইট ল্যাম্প পোস্টে ঝুলে থাকার কথা ছিল, ঝুলে নাই। অতএব ওখান থেকে আমি সেভ করছি। হোয়াট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড, এরপরেরটা কি? এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। 6টা সংস্কার কমিশন সম্পর্কে কিন্তু এবং প্রফেসর ইউনূস খুব রাইটলি যৌক্তিক শক্ত কথা বলেছেন, যেটা আপনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম সে অত্যন্ত শক্তভাবে, ভদ্রভাবে কথা বলেছেন। আপনারা যে সকল রাজনৈতিক দল কোন কোন বিষয়ে সংস্কার চান না, সেটা আমি প্রকাশ করে দেব, ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়ার কথা। কারণ জাতির জানতে হবে যে প্রফেসর ইউনূস এটার জন্য দায়ী না, যে আমি আমার ফেইলিউর নিয়ে কবরে চলে যাব, এটা হইতে পারে না। বরং কোন কোন দল কোন কোন সংস্কারের প্রশ্নে কি মতামত দিয়েছে, এইটা তরুণরা, জাতি, আগামী ফর পস্টারিটি, এটা তাকে জানতে হবে। অতএব ইটস এ ভেরি ভেলিয়েন্ট থ্রেট পলিটিশিয়ানদের জন্য, নিঃসন্দেহে, যে অত্যন্ত ভদ্র ভাষায় তার রাজনীতি নাই করে দেওয়ার হুমকি কিন্তু এটা। এ ব্যাপারে কিন্তু পলিটিক্যাল দলগুলো কিছু বলতেও পারছে না। পারবে কিভাবে? এবং দেখেন থ্রেটের জায়গাটা কোথায়, এক্সাম্পল দেই। 70-এর বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ, দ্বিতীয় বড় রাজনৈতিক দল ছিল ন্যাপ ভাসানী, তৃতীয় ছিল নেজামে ইসলাম। কিন্তু নির্বাচনে জিতল কে? আওয়ামী লীগ তো নির্বাচনে জেতার অঙ্কের মধ্যে সে ছিল না। কেন নির্বাচনে জিতল? কেন শাসক গোষ্ঠী যারা বড় রাজনৈতিক দল, তারা 66 সালে দেয়া 6 দফা এবং 69-এর গণ অভ্যুত্থানে যে তরুণদের মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্ব রিড করতে ব্যর্থ হয়েছে। তারা অতি উচ্চশিক্ষিত মানুষ ছিলেন, বনেদি ছিলেন, বোদ্ধা রাজনৈতিক কর্মী ছিলেন, 47-এর পাকিস্তান আন্দোলনের নেতৃত্বে ছিলেন, জমিদারি প্রথা বিলোপ করেছেন, হিস্টোরিক কন্ট্রিবিউশন আছে ওই প্রজন্মের পলিটিশিয়ানদেরকে। কিন্তু তারা তো মিজারেবলি ফেল করছে, মিজারেবলি, অত্যন্ত লজ্জাজনকভাবে তারা ওই নির্বাচনে হেরেছে। কেন হেরেছে? কারণ তারা সিম্পলি 66 থেকে 69 এর ভিতরে এই জাতির তরুণদের যে মনোজাগতিক পরিবর্তন হয়ে গেছে, এইটাকে তারা ধরেন নাই, পাত্তা দেন নাই, আমলে নেন নাই, বোঝার চেষ্টা করেন নাই। একই ঘটনা ঘটেছে 90-91-তে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের পতনের পরে দেখেন প্রিটি কনফিডেন্ট ছিল বাংলাদেশের সবাই যে আওয়ামী লীগ সরকার গঠন করছে। যাদের মনে আছে সেই সময়টার কথা, সবাই হাসিনা ক্যাবিনেট ঠিক করতেছে, কে কোন মন্ত্রী হবে, ঝগড়া হয়ে গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে, এ নিয়ে মন্ত্রী পরিষদে মন্ত্রী কে হবে না হবে, হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি হইতেছে। বিএনপিকে নিয়ে সারা দেশে আওয়ামী লীগের লোকজন হাসাহাসি করতেছে, তোদের তো এই নাই, এমপি প্রার্থী নাই, কারে দিবি, তো আওয়ামী লীগ থেকে 1-2 নে। এগুলো নিয়ে তখনকার ছাত্র নেতারা অনেক মজার মজার গল্প বলছে আমাকে। তো সেইখানে দেখেন সিরাজুর রহমান বাংলা বিভাগের প্রধান ছিলেন বিবিসির, তিনি খালেদা জিয়াকে জিজ্ঞেস করলেন যে নির্বাচনে আপনার কি মনে হচ্ছে ক্যাম্পেইনে,
তো খালেদা জি একটু পজ দিয়ে বলছেন, আমি আগামী কয়েকদিন হচ্ছে নির্বাচনী সফরে যাচ্ছি, ফিরে এসে এই প্রশ্ন উত্তর দিব আপনাকে। সফর শেষ করে এসে সে সিরাজুর রহমানকে বলেছে যে আমি ক্ষমতায় আসব, এবং সত্যি তাই। দেখেন, এত লো কোয়ালিটি লোকদেরকে বিএনপি তখন নমিনেশন দিয়েছে, কারণ বিএনপিকে তখন রাজনৈতিক দলই মনে করতো না দেশের মানুষ। মনে করতো আন্দোলনে ভালো করছে, খালেদা জিয়া অত্যন্ত আপোষহীন নেত্রী, ভালো মানুষ, জিয়া পরিবারের মহিলা, সবকিছু মিলে এটা ছিল। কেন হয়েছে এটা? কারণ আওয়ামী লীগ 86-তে যে এরশাদের সাথে মিলে গাদ্দারিটা করেছে, এবং এই গাদ্দারির কারণে সারা বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে স্বৈরাচার বিরোধী মনোভাবের সাথে যে আওয়ামী লীগ জোড়ায়া গেছে, এইটাকে সে পাত্তা দেয়নি, এটাকে সে বোঝার চেষ্টা করে নাই। না করার কারণে কি হয়েছে, 91-তে সে নির্বাচনে হেরে গেছে। এবং তখনও কিন্তু তরুণদের ভূমিকা ছিল প্রচন্ড, হিউজ। কারণ মূল বিএনপির চেয়ে শক্তিশালী ছিল ছাত্রদল। আমরা দেখেছি তখন আমরা ক্যাম্পাসে ছাত্র সংসদ, প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে তখন অ্যাক্টিভ ছাত্র সংসদ ছিল। ঠিক একই ফেনোমেনাটা আমি এখন দেখতে পাচ্ছি যে 24-এর তরুণদেরকে বোঝার জন্য রাজনৈতিক দলগুলোর ভিতরে যে বিনয়, যে নম্রতা, যে ওপেন মাইন্ডেডনেস থাকা দরকার, সেখানে যথেষ্ট ঘাটতি আছে। তাদেরকে ছোট করা, হেয় করা, বাচ্চা লোক, মানে এই ধরনের মানে টার্ম ইউজ করা অথবা কিছু বটে কট করা, এগুলো আছে। সার্টেনলি এইজের একটা লিমিটেশন আছে, ওই এইজটা আমরা সবাই পার হয়ে আসছি। প্রত্যেক এইজের কিছু লিমিটেশন আছে। আমরা যারা মধ্যবয়সী, আমাদের মধ্যবয়সেরও কিছু সীমাবদ্ধতা আছে। তো তার তারুণ্যেরও যেমন জৌলুস আছে, তারুণ্যের সীমাবদ্ধতাও আছে। তো সেই জায়গাটাতে বড় যে ঘটনা ঘটে গেছে 24-এর মনস্তত্ত্ব, এবং এই মনস্তত্ত্বটা 70 এবং 90 থেকেও পাওয়ারফুল চেঞ্জ, কারণ তখন সোশ্যাল মিডিয়া ছিল না। আপনি ঘরে বসে যে পরিমাণ মতামত তৈরি করতে পারছেন, এই ধরনের যাদেরকে ছোট বাচ্চা লোক বলা হচ্ছে, এই বাচ্চাদের ফেসবুকে যদি ফলোয়ারশিপ দেখেন, 15 লাখ, 16 লাখ, 20 লাখ। আরেকটা বিষয় হলো 90-এর যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেটার সাথে একটা মিল নেই কিন্তু। না, মোটেই না। 16 বছরের একটা ঘটনার মানে ফল ঘটেছে। এটা অনেক পার্থক্য, কারণ আমরা 90-এর গণঅভ্যুত্থানের খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। এবং সেখানে দেখবেন রাজনৈতিক দল এবং রাজনৈতিক ছাত্র সংগঠনের কিন্তু একটা কন্ট্রিবিউশন ছিল। এই আন্দোলনে কোনো রাজনৈতিক দল অথবা ছাত্র সংগঠনের সরাসরি সম্মুখ ব্যানারে কোনো রোল ছিল না। তো সেইখানে 24 হিস্টোরিক চেঞ্জ করে দিয়েছে তরুণদের মনস্তত্ত্বে। তো সেই জায়গাটাতে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষার জায়গা, যেটা আমরা পরে আপনার কাছে আবার আসবো। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং মনোয়ারুল ইসলাম। আসলে আমরা এই টক শোতে শুরু থেকে একটা কথা বলছিলাম, সেটি হলো রাজনৈতিক দলের নেতারা এই তরুণদের ভাষা বুঝতে পারছেন না। কিন্তু আমরা যতই দিন যাচ্ছে আমরা দেখছি সেই ভাষা বা তরুণদের আকাঙ্ক্ষার কাছাকাছি এরা যেতে ব্যর্থ হচ্ছে, এবং যার কারণে এই বিরোধটার জন্ম হয়েছে। আর সবচেয়ে বড় কথা আবারও বলি, সেটা হলো এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা কি, সেটা সম্ভবত রাজনৈতিক দলগুলো ওইভাবে ধরতে পারছে না। আপনার কি মনে হয়? যে পয়েন্টটা উত্থাপন করেছেন, আমি একটু আপনার সাথে দ্বিমত পোষণ করতে চাই। ছাত্র জনতার 5ই আগস্টের পরের 3 মাসের যেভাবে যাত্রা শুরু হয়েছিল, তখন কিন্তু আকাঙ্ক্ষাটা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে, এবং বৈষম্যবিরোধী বিশেষ করে চাকরি কোটা ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে তারা বৈষম্যের অবসান চায়, যাতে গোত্র সমাজ মানে কোটা এগুলোর বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল। সেইটা এক পর্যায়ে এসে এক দফার আন্দোলনে রূপ নেয়। এবং ভাইয়া যেটা বললেন রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার ব্যাপারে, এখানে আমার একটু দ্বিমত আছে। আপনি যখন একটা খেলায় নামবেন, প্রতিপক্ষ তো থাকবেই, আপনার গ্রাউন্ড ওয়ার্ক করতে হয়, যেগুলো কাজের ক্ষেত্রে একটা গ্রাউন্ড ওয়ার্ক। আমি মনে করি যে ফ্যাসিবাদ সরকারের উৎখাতের ক্ষেত্রে বারবার বিরোধী দলগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে, এটা সবাই জানিও আমরা।
এই আন্দোলনে আজ সরকার পতনে নামবো, ঈদের পরে নামবো, বা রমজানের পরে নামবো, এ ধরনের অনেক কথা আমরা শুনেছি। এ নিয়ে সরকারি দলের ওবায়দুল কাদের সহ বিভিন্ন নেতা ব্যঙ্গ উদ্রেক করেছেন। কিন্তু মাঠটা তৈরি করেছে কারা? ব্যর্থ হয়েছে। রাজনীতি একটা কথা আছে, অন স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাকওয়ার্ড। আমি মনে করি যে বিএনপি, জামাত এবং বিরোধী দলগুলো এই যে ক্ষেত্রটা তৈরি করেছে, সরকার বিরোধী মানুষের মধ্যে যে নিপীড়ন নির্যাতনের তাদের উপর চলেছে, এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছে হলো বিরোধী দলগুলো। এটা অস্বীকার করার জন্য নাই। আমি আবারও বলছি যে তাদের ব্যর্থতা আছে, তারা আন্দোলনকে সফল পর্যায়ে নিয়ে যেতে পারেনি। এবং এই 16 বছরে মানুষ ধীরে 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 আস্তে আস্তে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আমরা বলে থাকি জনমত গড়ে আমরা উঠেছে। বলে থাকি যে এই যে আন্দোলনের পাটাতনটা কিন্তু বিরোধী দল থেকে দলগুলি তৈরি করেছে। আজকে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে একটা উপলক্ষ মাত্র। রাজনৈতিক দলগুলোর উপর কিন্তু সাধারণ মানুষ আস্থায় নিতে পারে নাই। আস- আস্থাহীনতার জন্ম হলো কেন? আস্থা নিতে পারেনি আর কেন? ছাত্রদের উপর তাদের আস্থার জন্ম হলো কেন? আস্থা নিতে পারেনি কারণটাই একটা হলো যে তারা সফলতায় যেতে পারেনি। কিন্তু আমি বলছি গ্রাউন্ড ওয়ার্কটা কিন্তু রাজনৈতিক দলগুলো গত 17টি বছর লড়াই সংগ্রাম করে, আজকে যদি বলেন ছাত্র নেতারা যে নির্যাতনের শিকার হয়েছিলেন গত 3 মাসের নির্যাতন, এই বিএনপি জামাতের কর্মীরা ঘরে থাকতে পারেনি, নির্যাতিত হয়েছেন, রাস্তায় মার খেয়েছেন, ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, ব্যবসা ধ্বংস হয়ে গেছে, গুম হয়ে গেছে ইলিয়াসের মতো নেতাদের। তাদের ত্যাগটা আপনারা দেখবেন না। এই ত্যাগ এবং তিতিকার মধ্যে দিয়ে কিন্তু আজকে 24-এর গোড়াপত্তন হয়েছে এবং একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ছাত্রদেরকে মানুষ যখন দেখেছে এরা সাহস এবং এদের যে দৃঢ় চেতনা, তাদের দাবি, তারা যেভাবে জনমতকে লালন করে একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে, তখন আবাল বৃদ্ধ বনিতা সবাই তাদের পিছনে গিয়ে দাঁড়িয়েছে এবং একটাই পজিশনে এসে গিয়েছিল যে ফার্স্ট আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই। মানুষ কিন্তু জোয়ারের মতো গিয়েছে, চিন্তা করে না আপনি সংস্কার করবেন, সংস্কার তাদের মাথায় ছিল না। আপনি আজকের যে প্রেক্ষাপটগুলো তৈরি করা হচ্ছে বা তৈরি হচ্ছে, এটাগুলো তখন ছিল না। তখন মানুষের মাথায় সংস্কার ছিল না, ঠিক আছে, আপনার কথার মতো ধরে নিলাম। কিন্তু প্রশ্ন হলো, আরেকটি নির্বাচন যদি হয়, গতানুগতিকভাবে একটা নির্বাচন হলো এবং একজন ক্ষমতা আসলো, তাহলে কি হবে বাংলাদেশ? না, এই জন্যই আমি তো সংস্কারের বিপক্ষে বলছি না। এই জন্যে আমি যেটা বলছি যে মানুষ এই 16টি বছর 17টি বছর যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, মানুষ এটা পুনরুজ্জীবিত চায়। এখন আপনি যেটা বলছেন যে গতানুগতিক আরেকটি নির্বাচনের মধ্যে দিয়ে মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হবে কি না, সেই জন্য ডক্টর ইউনূস আমাদের প্রত্যাশা, জাতির সামনে, সারা বিশ্বের সামনে একজন মানুষ আমরা পেয়েছি যে যার উপর আস্থা রেখে এই বাংলাদেশটি এগিয়ে যেতে পারে। এই ব্যাপারে কিন্তু সাধারণ মানুষের দ্বিমত নাই। রাইট। কিন্তু আমার প্রশ্ন হলো যে সংস্কারের নামে আপনি যে সংস্কার কথা বলছেন, এইটা একদিন বা 2 দিন বা একদিনের ঘোষণায় সম্ভব না, টাইম লিমিট দিয়ে সম্ভব না। একটি সময় নেবে এবং এই সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে। জনগণের ম্যান্ডেট নিয়ে যারা আসবেন তারা এটা করবে, কি করবেন আপনি নিশ্চিত কিভাবে? আপনার এই যে এখানে বিপ্লবোত্তর পরিবেশে বিপ্লবের যোগানদাতা যারা, বিপ্লবের সৈনিক যারা, রাজনৈতিক দলগুলো কমিটমেন্ট করবে আলাপ আলোচনার মাধ্যমে যে আজকে যে সংস্কার আমরা প্রস্তাব দিয়েছি যতটুকু গ্রহণযোগ্য, আমরা মিনিমাম একটি পর্যায়ে রেখে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করব আমরা। কিন্তু আলোচনার শর্ত থাকবে যে এই সংস্কারের ধারাবাহিকতাকে যে দলই ক্ষমতায় আসুক জুলাই চার্টারের তারা কথা বলা হচ্ছে, অব্যাহত রাখুক। কিন্তু তার মানে এই না সংস্কারের নামে আপনি 4 বছর 5 বছর পর্যন্ত আপনি ডিলেমা করবেন। এটা জনগণ গ্রহণ করবে না। এবং জনগণের কিন্তু আপনারা বড় ভাই রাজনীতি করেন বা যারা রাজনীতি আসছে বা যারা রাজনীতি এখনও করছেন, জনগণ চাচ্ছে যে একটি জবাবদিহিমূলক প্রতিনিধিত্বশীল রাষ্ট্র কাঠামো গঠনের জন্য জনগণের নির্বাচিত সরকারি জনগণ কিন্তু নির্বাচনটা 3 নম্বরে রেখেছে। আপনি 1 নম্বর হলো বিচার, এই ম্যান্ডেটটা 2 নম্বর সংস্কার। এটা এই ম্যান্ডেটটা 5 তারিখে হয়েছে। সংস্কারের ব্যাপারে অনেকে কিন্তু বলে না যে এটা কে ম্যান্ডেট দিয়েছে?
That's এরকম right. কথা, 5 তারিখে তো ম্যান্ডেট হয়ে গেছে। সেটা বিপ্লব উত্তর পরিস্থিতি। এখনকার পরিস্থিতি যেটা, যে জনগণ কি চাচ্ছে, বিচারের কথাটা বলতে হবে না স্ট্রংলি? অবশ্যই বলবেন। বিচারের কথা রাজনৈতিক দলগুলো ওইভাবে স্ট্রংলি বলে না। কেন বলবেন আপনি না? খেয়াল করেছেন? জাতিসংঘের রিপোর্টের মধ্য দিয়ে বিচারের যে ভিত্তি আন্তর্জাতিক এবং দেশীয় পর্যায়ে, এটা একটা রায় হয়ে গেছে। মানে আপনার বাংলাদেশের আইনগতভাবে রায় হয়নি, জাতীয়ভাবে জি, জি, এবং আমরা সেটা আন্তর্জাতিকভাবে আসবো একটা পরে। রায় হয়ে গেছে। সুতরাং এটা নিয়ে অবশ্যই সরকার কাজ করবে, বর্তমান অন্তর্বর্তী আমরা সরকার কাজ আশা করবে। করছিলাম কি, সেটি হলো আপনি বলছিলেন শুরুতে যে রাজনৈতিক দলগুলো হেন নির্যাতন নেই যেটির শিকার হয়নি, ফাঁসি থেকে শুরু করে। কিন্তু তারা যারা এই কাজটি করেছে তাদের বিচারের ব্যাপারে তারা সবচেয়ে বেশি সোচ্চার হওয়ার কথা ছিল, কিন্তু তারা বিচারের ব্যাপারে তেমন একটা মুখ খুলছে না, যতটা নির্বাচনের ব্যাপারে বলছে। এটা তো আইনি প্রক্রিয়া, কিন্তু বলা উচিত না বলছে যে আমরা সবাই। বিচার চাই, দ্রুত না, বিচার ফ্যাসিবাদের করেন, বিচার চাই ব্যবস্থা সবাই করেন। বলছে, কিন্তু এটা বিএনপিও বলছে, জামাতও বলছে। প্রশ্নটা হলো যে আমার এই বিচারের ব্যবস্থা উদ্যোগটা, এটা কিন্তু প্রক্রিয়াধীন আছে। Right, right. শেখ হাসিনার নামে অনেকগুলো মামলা হয়েছে এবং প্রত্যেক মন্ত্রী এমপির নামে মামলা হয়েছে। এটা প্রক্রিয়াগত কারণে আজকে আমাদের আইন ব্যবস্থার যে প্রক্রিয়াটা, সেটাকে আপনি তার স্বাধীনভাবে চলতে দিন। আচ্ছা, আপনি আজকে জোর করে না না, সেটা করা যাবে না, করতে পারবেন না। প্রশ্নবিদ্ধ করা যাবে না। সুতরাং এই প্রক্রিয়ার মধ্যে এই সরকারের আমলে যতটুকু হয় হোক, জি জি পরবর্তী যে সরকার আসবে, নির্বাচিত সরকার আসবে, তারা এই ধারাবাহিকতা রক্ষা করবে। জি। কিন্তু আমার কথা হলো, বিচারের নামে সংস্কারকে, আমি সংস্কার বিরোধী নই। এই দেশের রাজনৈতিক কাঠামো সংস্কার অবশ্যই দরকার আছে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, অব্যবস্থাপনা এবং যে বৈষম্য, এগুলো দূর করার জন্য অবশ্যই সংস্কার আছে। সংস্কারের কথা বলে গণতান্ত্রিক যে অভিযাত্রা ডক্টর ইউনূসের নেতৃত্বে মানুষ দেখতে চায় বা প্রত্যাশা করছে, সংস্কারের নামে যেন সেই প্রত্যাশার অপমৃত্যু না ঘটে। ব্যারিস্টার ফুয়াদ, কেউ কেউ বলছে যে প্রফেসর ইউনূস তার দাবার চাল চলেছেন, কেউ কেউ বলছেন যে উনি আসলে ক্রিকেটের সাথে তুলনা করেছেন, উনি ইনসুইং করেছেন না গুগলি করেছেন। মোট কথা যেটা, সেটি হলো আমরা সবাই ধরে নিচ্ছি এই যে জাতিসংঘের রিপোর্টটা পেশ করা হলো, জাতিসংঘ কিন্তু আহ্বান জানিয়েছিল প্রফেসর ইউনূস নিজেই যে আপনারা দেখুন কি হয়েছে, এবং এই রিপোর্টটি নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে। এর কারণও রয়েছে। কারণ হলো এটা বিশ্ব রাজনীতির টেবিলে জমা পড়ে গেছে। কেউ কেউ বলছেন এটাকে শেখ হাসিনার রাজনীতিকে শ্মশানে পাঠিয়ে দিয়েছে, কেউ বলেছে শেষ পেরেক মেরে দিয়েছে। এটা ঠিক যে আজকে এই প্রতিবেদনের কারণে রাজনৈতিক ইতিহাসে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা নতুন পৃষ্ঠা লেখা হয়েছে, যেখানে শেখ হাসিনার নাম থাকবে খুবই লজ্জাজনক দৃষ্টান্ত হিসাবে। এবং এই বিচার প্রক্রিয়া এবং আওয়ামী লীগের রাজনীতির সামনে থাকবে কি থাকবে না, এই রিপোর্টটি ব্যাপকভাবে সহযোগিতা করবে। এই যে নানান ধরনের, এটা সাধারণ মানুষের কিন্তু প্রতিক্রিয়াটা, আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া হচ্ছে, আমি এটাকে বলছি যে কবরের ভিতরে ফলক দেয় না একটা মানুষের পরিচয়, জন্ম, মৃত্যু, উনি যদি বিখ্যাত কেউ হয়ে থাকেন তার পদ পদবি লেখা থাকে। এটা হচ্ছে আওয়ামী লীগের কবরের এপিটাফ। আওয়ামী লীগের নেতা কর্মী, শেখ হাসিনা যারা মারা গেছে আছে, আওয়ামী সুশীল, আওয়ামী বুদ্ধিজীবী, আওয়ামী যারা যারা আছে, এই আওয়ামী দিল্লির যে গোলামরা আছে, এই গোলামদের কবরগুলোতে এটাই হলো তার এপিটাফ। এবং আমি ইতিমধ্যে এটা ডিমান্ড করেছি, এখন থেকে যত আওয়ামী লীগের নেতাকর্মী মারা যাবে তাদের প্রত্যেকের কবরে একটা করে জাতিসংঘের রিপোর্টের ফার্স্ট পেজটা সেটে দিতে হবে যে তার আসল পরিচয় হচ্ছে সে এই গণহত্যার অংশীদার ছিলেন। এটাই হচ্ছে তার প্রাউড আইডেন্টিটি, টু বি নোন টু পোস্টারিটি। তো জায়গাটা হচ্ছে, আপনি যে টার্মগুলো ইউজ করেছেন তার প্রতি সবগুলোই সত্য, যে যেভাবে দেখে আর কি। আমরা গত 16 বছর থেকে অথবা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় রাজনৈতিক দলগুলো যা বলেছে, খুব নতুন কিছু এই রিপোর্টে আসলে নাই। যে অভিযোগগুলো করা হয়েছে 1 জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত, সেটা সে আসলে 16 বছর থেকে এই কাজগুলোই করছে। যেটা হয়েছে যে এই ক্লেমগুলোকে টাইম টু টাইম আওয়ামী সুশীল, আওয়ামী বুদ্ধিজীবী, আওয়ামী লেসপেন্সার, আওয়ামী দিল্লির গোলামরা এগুলোকে আন্ডারমাইন করবার চেষ্টা করেছে, ফাউল প্লে করার চেষ্টা করেছে, ওভার এস্টিমেশনের কথা বলেছে, ইন্টারন্যাশনালি আপনার লবিস্ট গ্রুপগুলোকে দিয়ে কাউন্টার প্রপাগান্ডা তৈরি করেছে। এখন যেটা হয়েছে, যেহেতু এটা জাতিসংঘের সিলসপ্পর মারা, এই ক্লেমগুলো, এই ফাউল প্লের কার্ডটা আওয়ামী লীগ আর খেলতে পারবে না। যে দিল্লিকে দিয়ে আপনার ওয়াশিংটনে লবি করাবে, ওখানে সিনেটে, কংগ্রেসে আপনার নিয়ে বুঝাবে যে
আসলে আমি মানবাধিকার লঙ্ঘনের শিকার, আমাকে সাহায্য করো, হেল্প করো, সেই জায়গাতে এইটা একটা পার্মানেন্ট সিল হয়ে গেছে। ওই যে আপনি সুলতান সুলেমানের যদি প্রধান উজির আজমের যে স্ট্যাম্প, মোহরটা বারবার দেখানো হয়, ওই মোহরটা কেড়ে নেওয়া মানে হচ্ছে যে আপনার আপনার ফাঁসির দণ্ড হয়ে গেছে। আর ওই মোহরটা থাকা মানে হচ্ছে যে আপনার ক্ষমতাটা এখন আছে। তো জাতিসংঘর মোহর লাগার সাথে সাথে যেটা হয়েছে, আওয়ামী রাজনীতি এবং শেখ পরিবারের রাজনীতির মৃত্যুদণ্ড হয়ে গেছে পলিটিক্যালি, ইন্টারন্যাশনালি। তারা লবিস্ট ফার্ম অ্যাপয়েন্ট করে ওয়েস্টার্ন ইউরোপ এবং আমেরিকাতে যেই যে কাজগুলো করবার চেষ্টা করেছে গত 6 মাসে, সেগুলোর ফার্দার এগোবে না। দ্বিতীয়ত হচ্ছে রিপোর্টটা প্রফেসর ইউনূস যেটা করেছেন ব্রিলিয়ান্টলি করেছেন, বাট উনি ছাড়াও আমরাও কিন্তু এটা করেছি ইমিডিয়েটলি পরে, কিন্তু আগে এবং পরে আমি নিজে পার্সোনালি জাতিসংঘের সাথে মিটিং করেছি আন্দোলন চলা অবস্থায়, গোপনে গিয়ে, যে এখানে গণহত্যা হচ্ছে, মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, এগুলোকে তোমাদের দেখা দরকার। টাইম টু টাইম তারা স্টেটমেন্ট দিয়েছে। তারপরে হচ্ছে হাসিনা পালিয়ে যাবার পরে আমরা মিটিং করেছি, এবং আমরাও কিন্তু ইউএন লেড ইনভেস্টিগেশন ক্লেম করেছি, অনেকগুলো কারণে ক্লেম করেছি। একটা হচ্ছে যে আমার দেশে ইনভেস্টিগেশন করবার জন্য আপনি দায়িত্বটা কাকে দেবেন? অলমোস্ট টোটাল প্রতিষ্ঠানগুলো আওয়ামীকরণ হয়ে গেছে, পুলিশ পলাতক, টোটাল সিস্টেম কলাপস করেছে 5 তারিখের পর থেকে। দায়িত্ব দেওয়ার মতো লোক নাই, ক্রেডিবিলিটির কনসার্ন আছে। এদেরকে দিয়ে কোনো প্রতিবেদন করালে আওয়ামী সুশীল বুদ্ধিজীবী দিল্লির ল্যাসপেন্সাররা ওয়াশিংটনে গিয়ে অভিযোগ দেবে, চার্জশিট দিবে, যে দেখেন এই যে আমাদেরকে দিয়ে মিথ্যাচার করিডোর এগুলো করিয়েছে। ইন্ডিয়ান যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, প্রোপাগান্ডা মেশিন আছে, তারা এগুলো নিয়ে খেলবে। তো এই সব কারণে মনে হয়েছে জাতিসংঘকে ইনভলভ করে দিয়ে আমাদের যে ক্লেম, এটার একটা জাস্টিফিকেশন এসছে, এবং প্রফেসর ইউনূস ব্রিলিয়ান্টলি এটা প্লে করেছেন, যে এটাকে ছোট করে দেখবার কোনো সুযোগ নেই। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেছেন নিশ্চয়ই, সেটি হলো যে আমাদের দেশে কোনো ঘটনা ঘটলে ইন্ডিয়ার মিডিয়া যেভাবে ঝাঁপিয়ে পড়ে, এই জাতিসংঘের প্রতিবেদনের পরে কিন্তু তারা চুপসে গেছে, এই বিষয়ে কোনো কথাই বলছে না। হ্যাঁ, সার্টেনলি। এবং এখন যেটা বলা হচ্ছে যে হাসিনার রাস্তাটাই আসলে একটা অন্ধকার এখন সামনে, এবং হয় ভারত আশ্রয় দেবে, নয়তো বিচার, ফেরার পথটা বোধহয় বন্ধ হয়ে গেছে। এই বিষয়টা আমি একটা কথা বলতে চাই। দেখেন, আপনারা যদি স্বৈরাচার পতনের ইতিহাসটা দেখেন, সারা বিশ্বের যে সময়গুলোতে বিভিন্ন স্বৈরাচারের পতন হয়েছে, তাদের রিটার্নটা খুব রেয়ার। যেমন আপনি যদি ইন্দোনেশিয়ার সুহার্তের কথা বলেন, তার পতনের 28 বছর পরে তার মেয়ে ক্ষমতা এসছে, তার মেয়ে এবং মেয়ের জামাতা। ফিলিপাইনের কথা দেখেন, ক্ষমতার 36 বছর পরে 86 সালে তার পতন হয়েছিল। 36 বছরে তার দল বা তার আত্মীয় স্বজন ক্ষমতায় এসেছে। তো বর্তমান প্রেক্ষাপটে আমার যেটা মনে হয় যে শেখ হাসিনার চ্যাপ্টারটা ক্লোজড। এবং আপনি বিশ্বাস করেন, আমি প্রচুর আওয়ামী লীগ বিএনপির লোকদের সাথে কথা বলি প্রতিদিন, এটা আমার একটা ক্যারেক্টারিস্টিক। আওয়ামী লীগের লোকজন বলে, আওয়ামী লীগের লোকজন, এবং তারা আওয়ামী লীগের জন্য জান দিয়ে ফেলার মতো অবস্থা, তারাও বলে যে শেখ হাসিনা রাজনৈতিক প্রক্রিয়াটাকে ধ্বংস করে দিয়েছে, দলটাকে ধ্বংস করে দিয়েছে, এবং হাজার হাজার নেতাকর্মীকে বিপদে ফেলে দিয়েছে। সেক্ষেত্রে শেখ হাসিনার চ্যাপ্টারটা ক্লোজ করে, অলমোস্ট ক্লোজ, এবং জাতিসংঘের শেষ প্যারাকটি মেরে দিয়েছে। তো আমাদের প্রত্যাশা হলো লেটস মুভ ফরওয়ার্ড। কিন্তু সংখ্যার বিষয়টা হলো যে আজকে ভাইয়া যেভাবে বললেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ পর্যায়ে গিয়েছে, মানুষ কিন্তু, আপনি যদি কান পেতে শোনেন, মানুষ কিন্তু ফিসফাস করতে শুরু না, করেছে। পুলিশ কাজ করছে না, এই তুলনায় কিন্তু আইন শৃঙ্খলা ভালো। পুলিশ কাজ করছে না। এখন যেটাই ঘটবে, আপনি হলো বাড়ির কর্তা, উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের অভিভাবক। আমার ঘরে যদি অশান্তি তৈরি হয়, আমার ঘরে যদি চুরি বাটপার বেড়ে যায়, আমার ঘরে যদি ঘুষ দুর্নীতি চলমান থাকে, দায়িত্ব কে নেবে? আপনি এই গত বছরের এই সময়ের আইন শৃঙ্খলা এবং এই বছরের আইন শৃঙ্খলার তুল্যমূল্য বিচার করলে কিন্তু এটা ডে টু ডেট না। কিন্তু মানুষ কিন্তু ভালো বলছে না। যে একটা বিপ্লবের পরে মানুষের কিন্তু প্রত্যাশাটা আকাশচুম্বী হয়ে যায়। শেখ হাসিনার স্বৈরশাসনের সময়কালে দেশটি যেমন ছিল, এখন মানুষ যেন তুলনা না করে কোনো কমেন্ট করে। রাইট। ডক্টর ইউনূস সাহেবের প্রতি মানুষের যে প্রত্যাশা রয়েছে, এখন আমাদের প্রত্যাশা যে বাংলাদেশ এগিয়ে যাওয়ার সময়, বাংলাদেশের সৌভাগ্য, সমগ্র বাংলাদেশি জাতির সৌভাগ্য ডক্টর ইউনূসের মতো একজন নেতৃত্ব পেয়েছেন। কিন্তু আজকে আমাদের নির্বাচনকে সামনে রেখে যে টার্ময়েলটা আবাস দেখা যাচ্ছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে, এটা শুভ লক্ষণ নয়। আমরা
সাধারণ মানুষ হিসাবে রাজনৈতিক দলগুলোকে স্যাক্রিফাইসের টেন্ডেন্সি নিয়ে ঐক্যমতের ভিত্তিতে জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে এগিয়ে যেতে হবে। বারবার 90-এর পতনের, স্বৈরশাসনের পতন, 71-এর স্বাধীনতার পরে যে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আবার আরেকটি হতাশার অন্ধকারে সারা জাতি পতিত হোক, এটাকে আমরা প্রত্যাশা না। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং মনোয়ারুল ইসলাম। ব্যারিস্টার ফুয়াদ, প্রথম আপনারা বলার চেষ্টা করেছেন এই টক শোতেই যে আওয়ামী লীগ আসলে প্রকৃত কোনো রাজনৈতিক দল নয়। যতই দিন যাচ্ছে সম্ভবত আপনাদের এই বক্তব্যের সত্যতা প্রমাণ পাওয়া যাচ্ছে। সেটি একটি হলো এই জাতিসংঘের রিপোর্ট। আসলে কোনো রাজনৈতিক দলের এই ধরনের কর্মকাণ্ড করা সম্ভব নয়, শুধু একজন ফেসিবাদী একটা গোষ্ঠীর পক্ষে সম্ভব, কেউ কেউ বলেন মাফিয়া গ্যাং। এবং আরেকটি একদম সাম্প্রতিককালে গত কদিন আগের যে ঘটনাটি ওয়াশিংটনে ঘটেছে সেটি ভয়াবহ। তারা উই সাপোর্ট মোদিজি, আওয়ামী লীগের লোকেরা স্লোগান দিচ্ছে। এর অর্থ হলো যে আওয়ামী লীগ আসলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নয়, মনে হচ্ছে ভারতের কোনো রাজনৈতিক দল। আসলে এটি কি রাজনৈতিক দল আদৌ? দেখেন, আপনার গণহত্যার প্রতিবেদন যেটা আসছে জাতিসংঘের থেকে, ওখানে যেই কথাগুলো বলা হয়েছে, যেই ভিভিড ডিসক্রিপশন দেওয়া হয়েছে, 1400+ শহীদ, তার ভিতরে 118 জন হচ্ছে যাদের বয়স 18-র নিচে, শিশু বলা হয়েছে, এবং সেটা বোধহয় 12 থেকে 13% হয়ে যায়, বিশাল সংখ্যা। এবং 66% মানুষ যারা গুলিতে মারা গেছে তাদের উপরে এমন মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে যেটা যুদ্ধের সময়ও সিভিলিয়ান পপুলেশনের উপরে ব্যবহার করা নিষেধ। যুদ্ধের সময়ও ধরেন 7.62 ব্যারেলের যে গুলি ব্যবহার করা হয়েছে, এইটা তো আমাদের আইনে নিষিদ্ধ একটা অস্ত্র। তাহলে এই স্নাইপারটা কারা প্রোভাইড করেছে? অস্ত্র এসছে এবং আমরা দেখছি গাড়ির বুট থেকে আপনার লুঙ্গি পরার লোকরা এই স্নাইপার বের করতেছে, কোন বিল্ডিং আশ্রয় নিবে এগুলো নিয়ে আলাপ করছে। এরপরে ভালগাটা আরেকটা কথা বলেছেন, এবং দেখেন যে এই রিপোর্টের ক্রেডিবিলিটির জায়গাতে এটা জাতিসংঘ তার ওয়েবসাইটে দিয়ে দিলেই পারতো। নর্মালি কি করে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি একটা স্টেটমেন্ট শুধু আপলোড করে দিয়ে দেয়, এটা কিন্তু দেয় নেই। তারা সংবাদ সম্মেলন করে, এটা ভালগাটা পার্সোনালি প্রেস কনফারেন্স করে বলেছে। শুধু তাই না, জাতিসংঘ যে অফিস, যেটা মানবাধিকার দপ্তর বলেছে, যদি বিচার কার্য পরিচালনা করবার জন্য এই তদন্তের উপরে ভিত্তি করে ফার্দার অ্যাকশনে যেতে হয়, তারা যদি কোনো লজিস্টিক্যাল সাপোর্ট দেবার প্রয়োজন হয়, আইসিসিতে রেফার করবার প্রয়োজন হয়, তার প্রত্যেকটা সাহায্য দেবার জন্য তারা প্রস্তুত আছেন। তো সব কিছু মিলে প্রফেসর ইউনূস সরকার যেই অসাধারণভাবে এই রিপোর্টের ব্যাপারটা ডিল করেছেন, তাকে এটার জন্য প্রশংসার দাবিদার করতে হবে। এবং সারা দুনিয়াতে এই রিপোর্টটা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, প্রশংসিত হচ্ছে, এবং এইটার কনসিকুয়েন্স নিয়ে ওয়াশিংটনের বিভিন্ন মহলেও ব্যাপক লেখাজোখা হচ্ছে। তো সেই জায়গায় সার্টেনলি আপনি যেটা আগে জিজ্ঞেস করেছেন, প্রফেসর ইউনূস আসলেই অসাধারণ খেলেছেন। একই দিনে দেখেন আরেকটা বড় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে প্রফেসর ইউনূস আয়নাঘর ভিজিট করেছেন। একই দিনে 3টা আয়নাঘর ভিজিট করেছেন, এবং উনি ওনার ব্রিফিংয়ে বলেছেন যে আমি জেনেছি যে এরকম 700 থেকে 800 আয়নাঘর সারা দেশে রয়েছে ন্যূনতম। এবং জাতিসংঘের রিপোর্টও দেখবেন এই যে সিক্রেট ডিটেনশন সেন্টার যেগুলো গোয়েন্দা সংস্থাগুলো চালায়, এনএসআই, ডিজিএফআই, ডিবি, এসবি, কাউন্টার টেরোরিজমের যে ব্রাঞ্চ আছে ডিএমপিতে, তাদের সবার নাম এখানে উল্লেখ আছে। এবং দেরি কেন হয়েছে দেখেন, অনেকেই প্রশ্ন করেছেন যে 6 মাসের ভিতরে এই নাটকটা মঞ্চস্থ করেছে, রং
পরিবর্তন করেছে, এইটা যে আসলে গোয়েন্দা সংস্থা এবং আর্মড ফোর্সেসের সিনিয়র লিডারশিপের কারণে হয় নাই, এই কারণটাও কিন্তু মানুষকে পরিষ্কার করে বলে দেওয়া দরকার কেন হয় নাই। কারণ আমরা ভিতরে অনেক খবর এটা জানি জেনে গেছে, মানুষ কিন্তু ওইটা জানে যে কেন তো দেরি হলো, অলরেডি জেনে গেছে। সিম্পলি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারাই চাচ্ছিল না যে আয়নাঘরে এই মানুষগুলো যাক, এবং আয়নাঘরে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মানুষদেরকে নেওয়া দরকার ছিল যাদেরকে ওই ভিজিটে নেওয়া হয় নাই, জি, এটার জি। জন্য তারা ক্লিয়ারেন্স পায় নাই। যেমন ধরেন মায়ের ডাক, যে সংগঠনটা এখানে বোধহয় একটা সিদ্ধান্ত হয়েছিল, আমি যতটুকু জানি, সেটা আপনারা ভালো জানবেন, সেটি হলো যে ভিকটিমদের আত্মীয়দের নেওয়ার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে না নেওয়ার, কারণ হলো অনেক লোক হয়ে যাবে, শুধু ভিকটিমদের মানে নেওয়া হয়েছিল। না, ভিকটিম ধরে 2-3 জন, মানে হচ্ছে সংগঠন, যেই সংগঠনটা গুম খুন নিয়ে ক্যাম্পেইন করেছে, যেই সংগঠনটা এই পুরো কার্যক্রমটা গণহত্যার বিষয়টাকে সারা দুনিয়ার দৃষ্টিতে এনেছে, তাদেরকে সিম্বলিকলি, ওই সংগঠনটার প্রতিনিধিকে সিম্বলিকলি ওখানে রাখা দরকার ছিল। গুরুত্বপূর্ণ দেখেন কিছু ব্যক্তি, যেমন হাসিনুর রহমান লেফটেন্যান্ট কর্নেল, যিনি গুম বিষয়টাকে প্রথম সারা দুনিয়াতে আল জাজিরা, টিআরটি, ডিডব্লিউতে ইন্টারভিউ দিয়ে উনি এটাকে এক্সপোজ করেছেন। আয়নাঘরে থাকা অবস্থায় ওনার ইন্টারভিউ আসছে, কিন্তু আপনার উনি গুম থাকা ওনাটাই প্রথম অবস্থায় আসে, প্রথম আসছে, গুম থেকে বাইরে চলে যাওয়ার পর ওনার বর্ণনাটাই প্রথম আসছে, এবং এটাই হলো ফার্স্ট অফিসিয়াল অ্যাকাউন্ট। অতএব এই হাসিন ভাইকে ওখানে নেওয়াটার একটা সিম্বলিক ভ্যালু ছিল, যেহেতু আপনি ব্রিগেডিয়ার আজমিকে নিয়েছেন, ব্যারিস্টার আরমানকে নিয়েছেন, এই মানুষগুলিকে, হুম্মাম কাদের চৌধুরীকে নেওয়া হয়েছে, সো হাসিনকে নিলে এটার গ্রহণযোগ্যতা ভিকটিমদের কাছে আর বাড়তো বলে আমি মনে করি। এরপরে যেটা আপনি জিজ্ঞেস করেছেন যে মোদির সফরের প্রশ্ন, দেখেন মোদির সফরের প্রশ্নটা হচ্ছে যে ওই প্রিয়া সাহার প্রশ্নটার মতো, জি। যে আপনার ট্রাম্প যখন ক্ষমতায় আসছে, প্রিয়া সাহা বলল না যে 3.5 কোটি হিন্দু বাংলাদেশে নির্যাতিত হচ্ছে, তাদেরকে বাঁচানোর জন্য আপনি দেবতা আকারে হাজির হন। তখন ট্রাম্প খুব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেছে যে বাংলাদেশ কোথায়। তো ট্রাম্প কি ধরনের ক্যারেক্টার ওটা তো আমরা জানি আর কি। এরপরে হচ্ছে যে ইন্ডিয়ান ডায়াসপোরা এবং বিজেপির যারা ব্যবসায়ীরা আছে, তারা তো এই ট্রাম্পের ইলেকশন ক্যাম্পেইনে হিউজ ফান্ডিং করেছে, হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করেছে। ডলার ইনভেস্ট করে তারা নভেম্বর মাসে সম্ভবত একটা টুইট কিনছে আর কি, অক্টোবর নভেম্বরে এই টুইটটা কিনছে, আবার ওই প্রিয়া সাহার মতো যে বাংলাদেশে হিন্দুরা সবাই খুব খারাপ অবস্থায় আছে, মরে যাইতেছে, নির্যাতন তো অবশ্যই একটা আছে, ওই চ্যাপ্টার আছে। তো এরপরে দেখেন তারা খুবই উচ্ছ্বসিত হয়েছিল, কিন্তু আমরা শুরু থেকেই বরাবর যেটা বলেছি যে ট্রাম্প ক্ষমতায় আসার কারণে হিন্দুদের অথবা যে কোনো ধরনের মাইনরিটি, তার গায়ের চামড়ার কারণে সে মাইনরিটি, তার ধর্মের কারণে সে মাইনরিটি, তার দেশের কারণে সে মাইনরিটি, কোনো ধরনের সংখ্যালঘুর উদ্দীপ্ত হওয়ার, উচ্ছ্বসিত হওয়ার কোনো ন্যূনতম কারণ নাই, যারা ট্রাম্পের সাইকোলজি বোঝে, মনস্তত্ত্ব বোঝে। এবং তাই হয়েছে, দেখেন ট্রাম্প ইলেকশনে যে ভিক্টরি স্পিচ দিয়েছে, ভিক্টরি স্পিচে বিভিন্ন আমেরিকান কমিউনিটিকে সে কনগ্রাচুলেট করছে, থ্যাঙ্কস বলেছে, মুসলিম আমেরিকান, আরব আমেরিকান তাদের কথা বলেছে, ল্যাটিনো আমেরিকানদের কথা বলেছে, মেক্সিকানদের কথা বলেছে, আফ্রো ক্যারিবিয়ানদের কথা বলেছে, ইন্ডিয়ান আমেরিকানদের কথা বলে নাই, হিন্দু আমেরিকানদের কথা বলে নাই, যারা এখানে প্রচুর ফান্ডিং করছে এবং প্রচুর সুবিধা নেবার চেষ্টা করেছে। এবং তারা উদ্দীপ্ত হয়েছে কেন, যে 2টা পোস্ট দিয়েছে এমন 2টা লোককে, এফবিআই এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিকে, তারা বোধ করেছে যে মোদি মোটামুটি আমেরিকার ক্ষমতায় চলে গেছে, ব্যাপারটা এরকম আর কি। তো সেই জায়গাতে এসে যখন ট্রেড এম্বার্গো দিয়ে দিল, ট্যারিফ, রেসিপ্রোকাল ট্যারিফ, এবং 20,000 ইলিগাল ইমিগ্রেন্ট ইন্ডিয়ানদেরকে আটক করে গণহারে পাঠানো শুরু করেছে, এবং মজার সার্ভে হয়েছে, এবং খুবই মানে অসভ্য আচরণও করেছে, যেটা মানবাধিকার কর্মী অথবা আইনের পক্ষের মানুষ তারা কেউ এগুলোকে সমর্থন করে না। আপনি অবৈধ মানুষ দেশে পাঠিয়ে দিবেন ফাইন, কিন্তু তার ন্যূনতম সম্মান, মর্যাদা, ব্যবহারটা সে কামনা করতে পারে। এবং যেরকম আচরণ আমরা দেখেছি, আমরা সার্ভে দেখলাম আপনার আমেরিকাতে, মজার সার্ভে, সেটা হচ্ছে যে আপনি কি বৈধ ভারতীয়দেরকে আমেরিকাতে দেখতে চান, না আপনি অবৈধ মেক্সিকানদেরকে দেখতে চান? 80% আমেরিকান পোলে ভোট দিয়েছে যে আমরা অবৈধ মেক্সিকানদেরকে দেশে দেখতে চাই। মানে হিন্দু বিদ্বেষ অথবা ভারত বিদ্বেষটা আমেরিকাতে কোন পর্যায়ে গেছে যে তারা বৈধ ভারতীয়দেরকেও দেখতে চায় না, তাদেরকে দেখতে চায় এরা চলে যাক। এবং ওখানে আপনার আমেরিকান মিডিয়াতে, বিভিন্ন জায়গায় রাইট উইং, এক্সট্রিম রাইট উইং মিডিয়াগুলোতে আলোচনা হচ্ছে যে বিমানে কেন, ওদেরকে তো শিপে পাঠায় দিলেই হইতো। যে সকল শিপে মানে পণ্য অথবা ধরেন তেল, গ্যাস পাঠানো হয়, তাহলে সরকারের খরচ কম পড়তো। এবং এটাও দাবি করা হচ্ছে পাঠাইতে যত খরচ হয়েছে
এইটার জন্য ইন্ডিয়াকে কম্পেনসেট করতে হবে, কারণ আমার দেশের ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে টিকিট করে তোমাকে পাঠাইতে পাঠিয়েছে। হয়েছে, এই টাকা দিতে হবে। এরপরে ধরেন ফানি এনাফ প্রশ্ন করছে এক গর্ধব সাংবাদিক যে আমেরিকার ডিপ স্টেট লাইক ইউএস এইড কিভাবে এখানে ইনভলভ ছিল বাংলাদেশের এই বাংলাদেশের গণঅভ্যুত্থান। ইন্টারনাল অ্যাফেয়ার্সে, এবং ডক্টর ইউনুসকে জর্জ সরোসের সাথে কম্পেয়ার করছে। হুম, হুম, হুম। জর্জ সরোস হচ্ছে ফাইন্যান্সিয়ার, আপনার বিগ বিলিয়নিয়ার বিজনেসম্যান, শেয়ার মার্কেট ম্যানিপুলেশন করে, গ্যাম্বলিং করে। তো সেইখানে ট্রাম্প স্টেট ফর বলে দিয়েছে আমার ডিপ স্টেট এখানে ইনভলভ ছিল না, এবং সে পরিষ্কার করে বলে দিয়েছে যে এই বিষয়টা এখন বাকিটা মোদি বলবে। বাংলাদেশের কিছু গণমাধ্যম, উচ্চশিক্ষিত ইংরেজি ভদ্রলোক যারা নিজেদেরকে দাবি করেন, তারাও এইটা ডেলিবারেটলি মিসলিড করছেন অথবা অনেকে বোঝেন নাই যে ইন্টারন্যাশনালি যখন জয়েন্ট প্রেস কনফারেন্স করে কোনো হেড অফ স্টেট যখন কোনো বিষয়ে কমফোর্টেবল না কথা বলতে, উনি তখন এটা বাইপাস করেন, যে অন্য বিভিন্ন ভাষায় বাইপাস করতে পারেন। তো এবং যদি আনকমফোর্টেবল হয় উনি বলছে যে এখানে একটা যোগ করে দিই ব্যারিস্টার ফুয়াদ। আসলে এই প্রশ্নটা করার পরে উনি তো অস্বীকার করেছেনই, সাথে যে জিনিসটা মোদিকে বলেছেন সেটি হলো যে এই বিষয়টি উনি অনেক দিনে কাজ করেন, উনি ভালো জানেন বাংলাদেশে এই আমেরিকা এই কাজটি করেছে কিনা এই বিষয়টি উনি বলবেন। এটা ছিল আসলে মূল বিষয় যেটা ব্যাখ্যা হয়েছে। এবং মানে ওইটা- আপনি যেটা বললেন যে অনুবাদ বা না বুঝে করেছে, ইন্ডিয়ান মিডিয়া কিন্তু এরকমই করেছে, যেটা আমাদের দেশে কিছু গণমাধ্যম করেছে। হ্যাঁ মানে এদিকে হ্যাঁ। ব্যাপারটা ওখানে এরকম follow হচ্ছে করেছে। যে জাস্ট ফলো লিভিং করেছে। শব্দটাকে ব্যাখ্যা করতেছে যে বাংলাদেশে আমি মোদির কাছে বন্ধক দিয়ে দিলাম, আগেও বন্ধক ছিল, যেহেতু তুমি প্রায় শত শত বছর ধরে তোমরা এই বন্ধকি রাজত্বটা এবং কলকাতার দেখাশোনা একটা পত্রিকা করতেছো, হেডলাইন করেছে জানেন, এরকম। কলকাতার একটি পত্রিকা যে বাংলাদেশকে মোদির হাতে ছেড়ে দিলেন ট্রাম্প। তো এর মানে হচ্ছে যে মূর্খতা আর কি। তো আসলে যেটা বলেছেন সেটা হচ্ছে সিম্পলি ট্রাম্প এই বিষয়ে কথা বলতে সে বদার্ড না, তার যদি Right. বডি ল্যাঙ্গুয়েজ দেখেন হুম। এইরকম, সে খুব বিরক্ত সহকারে বসে আছে, আইসা বলতেছে যে এটা নিয়ে আসলে মোদি কথা বলবে, এবং তারপরে যা বলছে এটা আরো মেক সেন্সই করে না, যে ইন্ডিয়া হ্যাজ বিন ডিলিং উইথ দ্য ম্যাটার ফর হান্ড্রেডস অফ ইয়ার্স। ইন্ডিয়া শত শত বছর ধরে এই বিষয়টা কিভাবে ডিল করবে? ইন্ডিয়ার জন্ম হয়েছে ৭৭ বছর আগে, ইন্ডিয়া তো নিজেই ১০০ বছর আগে ছিল না। তো যে ১০০ বছর আগে ছিল না সেই বিষয়টা শত শত বছর থেকে কিভাবে ডিল করবে? মূল বিষয়টা হচ্ছে ট্রাম্প সেফটি ওয়াজ নট বদার্ড। রাইট। আর দ্বিতীয়ত হচ্ছে সে এটা মোদিরে বলছে, এটা মোদি বলুক, তোমার দেশের সাংবাদিক জিজ্ঞেসে তো তুমি করো। অন্য আরো কি কি ঘটছে দেখেন। রেসিপ্রোকাল ট্যারিফ, এত খাতিরের সম্পর্ক মোদির, এত পেয়ারের লোক, দিলসে সম্পর্ক, দেখলেই খালি তারা জড়াই ধরে। সেই লোকরে বইলা দিচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফের কথা। রেসিপ্রোকাল ট্যারিফ কি জিনিস? আমেরিকার পণ্য কোনো দেশে রপ্তানি করতে যেই শতাংশ হারে কাস্টমস ডিউটি ট্যাক্স দিতে হয় এবং যেই ব্যারিয়ারগুলোকে ফেস করতে হয়, ঠিক এক্স্যাক্টলি ওই পরিমাণের শতাংশ ট্যাক্স এবং ব্যারিয়ার থাকবে। ট্যাক্স কোনটা? ধরেন 18%, 20% আমেরিকান পণ্য আনতে হলে ভারতের ট্যাক্স দিতে হয়। আমেরিকা বলে দিচ্ছে ইন্ডিয়ান কোনো গুডস সার্ভিসেস বা এখানে ঢুকতে হলে আমার 20% ট্যাক্স দিতে হবে। ব্যারিয়ার কোনটা? ধরেন শর্ত থাকে যে ভারত থেকে ধরেন একটা পণ্য যাবে, এই পণ্যটা হেলথ অ্যান্ড সেফটি কোয়ালিটি ফুলফিল করছে কিনা। তো সব মিলে ইট ওয়াজ এ ডিজাস্টার ট্রিপ ফর মোদি। এবং মোদিকে যে ধরনের, এবং মোদি দেখেন কি পরিমাণ দুইটা গর্ধব ইন্টারপ্রেটার নিয়ে গেছে। তাকে যখন ট্রাম্প বলছে যে এই বিষয়ে এখন মোদি কথা বলবে, সে রাশিয়া ইউক্রেনে চলে গেছে, সে ইউক্রেন নিয়ে কথা বলছে। ভদ্রতা হচ্ছে, ন্যূনতম কমন সেন্স হচ্ছে, আরেকজন হেড অফ স্টেট যখন এই বিষয়ে রেফার করে, আপনি যদি অ্যাভয়েড করতে চান ওই বিষয় নিয়ে কথা বলতে হবে, কথা বলে অ্যাভয়েড করতে হবে, 1-2 মিনিট কথা বলে অ্যাভয়েড করতে হবে, সে সেটাও বুঝে নেই। তো ইট ওয়াজ অ্যাবসলিউট একটা ডিজাস্টার। যদি ইন্ডিয়ান আপনার সিরিয়াস যারা কমেন্টেটর আছে তাদের লেখা পড়েন, সবাই এটা বলেছে যে মোদি ভারতকে ওয়াশিংটনে ডুবাই দিয়ে আসছে। ইটস লাইক এ হোয়াইট ওয়াশ ইন হোয়াইট হাউস। মনিরুল ইসলাম, আপনি তখন কিছু বলতে চাচ্ছেন? যুক্তরাষ্ট্র সফরকালে যে ঘটনাগুলো ঘটেছে, এক নম্বর হলো যে বাংলাদেশিরা, অবশ্যই বাংলাদেশি আমেরিকান, তারা মোদিকে স্বাগত জানিয়ে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে তারা সমবেত হয়েছিলেন। এটা কিন্তু ওই জায়গায় কোনো ভারতীয় কোনো সংগঠন বা ভারতীয় আমেরিকান অ্যাসোসিয়েশন কোনো সংগঠন ছিল না। এটা আমাদের জন্য একটা লজ্জাস্কর। এবং এটা তো আওয়ামী লীগ বাংলাদেশে, আওয়ামী লীগ বাংলাদেশ এবং আওয়ামী লীগের ব্যানারও হয়েছে। এই যে রাজনৈতিক দৈন্যতা আওয়ামী লীগের, যে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হতে হবে বা ভারতের দৈন্যতায় তাদের দল সংগঠিত হবে, আবার তারা ক্ষমতায় ফিরে আসতে চায়, এটা নেহায়েত একটি বালখিল্যতা
অরাজনৈতিক কর্মকাণ্ড এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক দেওয়ালিপূর্ণতা সেটা প্রমাণিত হয়েছে। এবং জাতি হিসাবে এটা আমরা গর্বিত হতে পারি না, এটাতে আমরা লজ্জিত হয়েছি। আর দ্বিতীয়ত হলো যে ট্রাম্প মোদির বাংলাদেশ বিষয়ে যে কথাটি হয়েছে, আসলে যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি কিন্তু এরকম না যে ওয়ান ফাইন মর্নিং হয়ে গেল যে আমি অন্য পক্ষে নিয়ে নিলাম, আমার নির্বাচনে ডোনেশন দিয়েছে বলে আমি যাকে আমরা ডোনেশন দিয়েছে তাদের পক্ষে কথা বলা শুরু করলাম, তা না। তাদের একটি রাজনৈতিক প্রাতিষ্ঠানিকভাবে ভিত্তি গড়ে উঠেছে এবং তারা কিন্তু এই ধারাবাহিকতা রক্ষা করে। হ্যাঁ, মৌলিক কিছু প্রশ্নে তাদের দেশের স্বার্থে যদি পরিবর্তন হয়, যেটা ট্রাম্প করছে, যেমন তার নির্বাচনী কমিটমেন্ট ছিল যে অবৈধ অভিবাসী দেশে বিতরণ করবে, জাহাজে তুলে পাঠাবে, জঙ্গলে পাঠিয়ে দেবে, সব কথা বলেছে, সেটা সে করার চেষ্টা করছে। কিন্তু আমেরিকান ফরেন পলিসি থেকে এইভাবে বিচার করার কোনো সুযোগ নাই যে আমরা গিয়ে হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে গেলাম আর ট্রাম্প বলে দিলেন মোদিকে যে ওকে বাংলাদেশ আমি দেখে নেব। দ্যাট ইজ নট ওয়ে। সো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যে কাজটি করেছে আমাদেরকে খাটো করেছে, বাঙালি জাতিকে, বাংলাদেশি জাতিকে খাটো করেছে। এটা একটা রাজনৈতিক দলের কি এই বৈশিষ্ট্য হতে পারে অন্য দেশের অবশ্যই হতে পারে। স্বাগত জানানো? হ্যাঁ, আমরা প্রতিবাদ জানাতে পারি, রাইট, দ্যাটস ইট। কিন্তু মোদিকে স্বাগত জানিয়ে এইভাবে দলের নামে যে কাজটা করেছে, এটা বাংলাদেশিরা এবং প্রবাসী বাংলাদেশিরাও এটা ওইভাবে সহজভাবে নেয়নি। তারপরে যে ভারত ভিত্তিক তাদের যে মনে হচ্ছে যে একমাত্র ভারতই তাদের ঠিকানা, ভারতই তাদের সমর্থন, ভারতই তাদের শক্তি, এই প্রক্রিয়ার প্রত্যাশা করে দিল্লির দিকে তাকিয়ে বাংলাদেশের রাজনীতি নির্ণয় হতে পারে না। দেশের ফুয়াদ, আমরা যারা শুরু থেকেই আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না, আমরা যে সকল যুক্তি দিয়ে কথা বলেছি তার ভিতর একটা হচ্ছে যে বাংলাদেশে ন্যাশনাল সিকিউরিটি থ্রেটের নাম হচ্ছে আওয়ামী লীগ। এটার মানে কি? এবং পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন সংগঠন দলকে কিন্তু আপনার ব্যান করতে পারে, নিষিদ্ধ করতে পারে যদি তারা মনে করে যে এই সংগঠনটা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা, জাতীয় স্বার্থের জন্য হুমকি এবং পরিপন্থী। দেখেন, রাশিয়া এবং ইউক্রেন এখন যুদ্ধ করছে। রাশিয়া কি ইউক্রেনপন্থী কোনো রাজনৈতিক দলকে তার দেশে এখন অপারেট করতে দেবে? প্রশ্নই আসা। অথবা চিন্তা করেন, পুরো নেটো কান্ট্রিগুলো এখন আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন সহ আপনার ইউক্রেনকে সাহায্য করছে। জেলেন্সকি যদি মনে করে যে আমি রাশিয়ান ভাষাভাষী জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করবে একটা রাজনৈতিক দলকে আমি অনুমোদন দেব এবং সে ইউক্রেনে ওপেন পলিটিক্স করবে, এরকম একটা বাস্তবতা কি ইউক্রেন অথবা নেটো কান্ট্রিগুলো মেনে নেবে? রাশিয়া মানবে না, নেটো কান্ট্রিও মানবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কিসের ভিত্তিতে মানবে না? মানবে না হচ্ছে কারণ সে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। আপনি দেখেন, আমরা লন্ডনে পড়াশোনা করা অবস্থায় দেখেছি যে ইরানের সাথে একটা টেনশন চলছে, এমন সময় ব্রিটিশ গভর্নমেন্ট ইরানিয়ান টেলিভিশনটা পর্যন্ত সাসপেন্ড করে দিল যে ইরানের একটা পিস টিভি নামে একটা টিভি আছে, এটা ইরানে দেখা যাবে না। এই ক্রাইসিসের সময় আমরা দেখলাম যে পুরো ইউরোপ, আমেরিকাতে আপনার রাশিয়ান যত টিভি নেটওয়ার্ক আছে, রেডিও নেটওয়ার্ক আছে, অনলাইন প্ল্যাটফর্ম আছে, এগুলো সব তারা ব্যান করে দিয়েছে। কেন? বলছে এটার মাধ্যমে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়াচ্ছে এবং এমন এমন কাজ রাশিয়া করছে যেটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য হুমকি। দলও না, একটা প্ল্যাটফর্ম শুধুমাত্র। টিকটক দেখেন ব্যান করে দিচ্ছে আমেরিকা। কেন করেছে? কারণ তারা বোধ করছে যে চায়না টিকটকের মাধ্যমে আমেরিকান পলিটিক্সে ইন্টারফেয়ার করছে। তাহলে এই যে বাস্তবতাগুলো আছে, কেন আছে? এটা আছে এই কারণে, কারণ হচ্ছে আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কামস ফার্স্ট। সেই জায়গাতে আপনি দেখেন যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক এন্টিটি যে গত 16 বছর ধরে প্রত্যেকটা কথায়, কাজে, আচরণে, ডেভেলপমেন্ট ওয়ার্ক, পলিসি ডিসিশন, লেনদেন, কেনাবেচা, সব কিছুতে বাংলাদেশের স্বার্থকে ছোট করে ভারতের স্বার্থকে বড় করে দেখেছে। তাহলে সে তো আমার ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, সে আমার জাতীয় নিরাপত্তার হুমকি। এবং যে আমার স্বাধীনতা, সার্বভৌমত্বের হুমকি, সে কখনো ওই দেশের একটা রাজনৈতিক দল হইতে পারে না। এটা হচ্ছে একেবারে বটম লাইন। অতএব যে স্বাধীনতা, সার্বভৌমত্বের হুমকি, তাকে রাজনীতিতে ফিরায় নিয়ে আসা, নির্বাচন করতে দেওয়া, তাকে কোনো না কোনো ফর্মে পুনর্বাসন করা 24-এর গণ অভ্যুত্থানের সাথে পরিপন্থী। অতএব যারা, যে দল, যে প্ল্যাটফর্ম, যে কোনো জায়গা থেকে যদি এই কাজটা করবার চেষ্টা করে, তারা 24-এর রাজাকার এবং আলবদর হিসেবে আখ্যায়িত হবে ইতিহাসে, এবং আমরা কোনোভাবে এটা মেনে নেব না। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং মনিরুল ইসলাম, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন,
আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।